ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। মিরপুরের ইস্টার্ন গ্যালারিতে শেড আর প্রতিটি গ্যালারির ছাদে থাকবে সোলার সিস্টেম। লাল সবুজের ক্রিকেট ভক্তদের জন্য নতুন পরিকল্পনার কথা জানালেন তামিম ইকবাল। শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর কথা ভাবছে তামিম ইকবালের কমিটি। এনসিএল হবে কাউন্টির আদলে। দ্রুতই বিভাগীয় পর্যায়ে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম চালুর কথা জানালেন তামিম। অ্যাডহক কমিটির সভাপতি হয়ে বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেটকে ঢেলে সাজানো গোছানোর কাজ শুরু করেছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরকার ঝুট ঝামেলা পাশ কাটিয়ে মাঠের ক্রিকেট নিয়ে কাজে মনোনিবেশ করেছে তামিম ইকবালের কমিটি। আর এটা আমরা চেষ্টা করব। আর সেকেন্ড 11 গ্যালারিতে ফ্যান লাগানোর চেষ্টা থেকে শুরু করে লাল সবুজের ক্রিকেট দর্শকদের জন্য এবার কিছু করতে চান, এই বার্তা তামিম ইকবাল দিয়েছেন একাধিকবারই। এবার জানালেন ইস্টার্ন গ্যালারিতে শেড আর প্রতিটি গ্যালারির ছাদে সোলার সিস্টেম করার কথা। যে আমাদের স্টেডিয়ামের স্পেশালি যেখানে স্ক্রিনটা আছে, স্কোরবোর্ডটা আছে, এখানে কোনো শেড নেই আমাদের। আর আমাদের প্রতিটা খেলায় যদি দেখেন, এখানে টিকিটের দাম থাকে সবচেয়ে কম, এখানেই দর্শক আসে সবচেয়ে বেশি। আর এই গরমে বলেন ওরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য। সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় 27,000 স্কোয়ার ফিটের মতো। সো বেশি সংখ্যক ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে এখন থেকে ঘরোয়া ক্রিকেটে প্রতিটা দলের থাকবে দুটো করে একাদশ। যেসব বিভাগে প্রথম বিভাগ খেলার মাঠ আছে সেখানে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম এই মৌসুম থেকেই চালু করতে চান বোর্ডের বর্তমান সভাপতি তামিম ইকবাল। খুব সিম্পল ওয়েতে বলি, আপনারা সবাই কাউন্টি ক্রিকেটের ব্যাপারে জানেন। কাউন্টি ক্রিকেটের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকে। ফর এক্সাম্পল মিডল সেক্স ফার্স্ট 11, মিডল সেক্স সেকেন্ড 11। এখন থেকে এই এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। এভাবে করে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকবে। এখন রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। ক্রিকেটের নানা উন্নয়ন কিংবা ক্রিকেট ঢেলে সাজানোর কথা যেমন হচ্ছে, তেমন মাঠের ক্রিকেটও ব্যস্ত। টাইগাররা খেলছে কিউইদের সঙ্গে। তবে এত কিছুর মাঝে মনে হতে পারে সাকিব আল হাসান আলোচনা থেকে চলে গেলেন কিনা। না, তিনি কথা বলেছেন এবং তিনি আলোচনায় আছেন। এখন পেছনে ফিরে তাকালে সাকিব আল হাসানের মনে হয় অবসরের পরেই রাজনীতিতে আসা উচিত ছিল। যদিও ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে খেলোয়াড় অবস্থায় রাজনীতিতে জড়ানোর সিদ্ধান্তের পেছনে যুক্তিও দাঁড় করিয়েছেন সাকিব। শুধুমাত্র একটা ম্যাচ খেলে অবসর নেওয়ার জন্য দেশে ফিরতে চান না, এমনকি তার ভাবনা মুস্তাফিজ ইস্যুটাও ভিন্নভাবে সামলানো যেত। উপমহাদেশের ক্রিকেটারদের রাজনীতিতে জড়ানোর ইতিহাস কম নাই। মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসান একটু ব্যতিক্রমী। অন্যরা যখন ব্যাট প্যাড তুলে রেখে রাজনীতিতে জড়িয়েছিলেন, সাকিব মাশরাফি সেখানে তখনও দেশের ক্রিকেট দলের অধিনায়ক। অনেকের কাছেই তখন থেকে তারা আর বাংলাদেশের সাকিব ম্যাশ নন, শুধুই একটা দলের। এমপি মাশরাফির সেই 19 বিশ্বকাপের দুরবস্থার কথা সবাই জানে। এমপি সাকিবও 24-এর টি-20 বিশ্বকাপে ছিলেন নিজের ছায়া হয়ে। বারবার প্রশ্ন উঠেছে, কি হতো তারা যদি ক্রিকেট থেকে অবসরে গিয়ে রাজনীতিতে নাম লেখাতেন। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন সাকিব। পেছনে ফিরে তাকালে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের মনে হয় অবসরের পরেই রাজনীতির জলকাদা গায়ে মাখলে ভালো হতো। কিন্তু একই সাথে মনে করিয়ে দিয়েছেন তার অবসর পরিকল্পনায় তখন সেই সিদ্ধান্তকেই সঠিক মনে হয়েছিল। পেছনে তাকালে মনে হয় অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেওয়াটাই হয়তো আরো ভালো হতো। ওটাই হয়তো আদর্শ পরিস্থিতি ছিল। কিন্তু 2023 সালের ডিসেম্বরে যখন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিই, তখন আমার মনে পরিষ্কার ছিল যে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বাংলাদেশের হয়ে আমার শেষ উপস্থিতি। সেই অর্থে আমি এটাকে অবসর পরবর্তী পরিকল্পনা হিসেবেই দেখেছিলাম। তাই সময়টাকে আমার কাছে ঠিকই মনে হয়েছিল। আমি সবসময়ই মনে করেছি, ভালো মানুষেরা যখন রাজনীতি থেকে দূরে থাকে তখন ভুল ধরনের মানুষের জন্য সেখানে জায়গা তৈরি হয়। তাই এই সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টা নিয়ে আমি সত্যিই গভীরভাবে ভেবেছি। এই রাজনৈতিক কারণেই যে দেশের অহংকার গায়ে মেখে 1.5 যুগ খেলেছেন, সেই দেশ থেকেই নির্বাসনে সাকিব। তবে এখনো দেশে ফিরে দেশের জার্সি গায়ে তোলার সুপ্ত বাসনা মনে লালন করেন। তবে সেটা শুধুমাত্র একটা ম্যাচ খেলে অবসর নেয়ার জন্য না।
এমন নয় যে আমি শুধু আর একটি ম্যাচ খেলেই বিদায় নিতে চাই। আমি এখনও শারীরিকভাবে ফিট আছি এবং আমার বিশ্বাস দলের জন্য এখনও আমার কিছু দেওয়ার আছে। মহান আল্লাহর রহমতে সাম্প্রতিক সময়ে যে ম্যাচগুলো খেলেছি সেগুলোতে ভালো পারফরমেন্স করেছি, তাই সেই আত্মবিশ্বাস এখনও আছে। আমি এমন অবস্থায় যেতে চাই না যেখানে শুধু বিদায়ী ম্যাচের জন্য আমি দলের উপর বোঝা হয়ে দাঁড়াই। যতদিন মনে হবে আমি অবদান রাখতে পারছি ততদিন খেলতে চাই। আমি বিশ্বাস করি এখনও সেই সামর্থ্য আমার আছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। সবশেষে এই টুর্নামেন্টই আর খেলা হয়নি টাইগারদের। সাকিব মনে করেন সমস্যার সমাধান অন্যভাবেও করা যেত। আইপিএল ভারতের ঘরোয়া টুর্নামেন্ট, তারা সিদ্ধান্ত নেবে কে খেলবে বা কে খেলবে না। আর এই ধরনের ঘটনা কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন না, আমারও এমন হয়েছিল। একবার একটা আইপিএল দল আমাকে নিয়েছিল, পরে ছেড়েও দেয়। আমার এবং ফ্র্যাঞ্চাইজিটির একইভাবে আলোচনাও হয়েছিল। মোস্তাফিজের ইস্যুটাও সেভাবেই সামলানো যেত, কিন্তু হয়নি। বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। এমন একটা ঘটনা নিয়ে বিশ্বকাপ না খেলা ভুল সিদ্ধান্ত ছিল। আমি মনে করি তখন যারা ক্ষমতায় ছিল তারা পাবলিক সেন্টিমেন্টের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছে এবং দিন শেষে তা ক্রিকেটের জন্য ভালো হয়নি। দেশ থেকে নির্বাসিত সাকিব আশা রাখেন এই বছরের শেষ ভাগে দেশে ফিরবেন। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ৩ মে সম্ভাব্য বোর্ড সভায় চূড়ান্ত হবে বিসিবি নির্বাচনের তারিখ। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে সুষ্ঠু নির্বাচনের কথা জানালেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। জানালেন আইনগত বাধা পেরিয়ে আসতে পারলে ক্রিকেটীয় দিকে সাকিব আল হাসানের পাশে থাকবে বিসিবি। সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার 1 মাস না যেতেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল 4টায় মিরপুরে ক্রিকেট ডেভেলপমেন্ট আর ফ্যাসিলিটিস নিয়ে কথা বলতে আসেন সভাপতি তামিম ইকবাল ও ফাহিম সিনহা। প্রথমবার গণমাধ্যমের সাথে প্রশ্নোত্তর পর্বে স্বাভাবিকভাবেই উঠে আসে বিসিবির পরবর্তী নির্বাচন প্রসঙ্গ। এটা হলো ইলেকটেড বডির জন্য ছিল। দায়িত্ব নেয়ার দিনেই ঘোষণা দিয়েছিলেন নির্বাচন করার, কিন্তু কোন প্রক্রিয়ায় কবে সেই নির্বাচন? তামিম জানালেন সম্ভাব্য 3 মে রোববার বোর্ড সভা ডেকে শুরু করতে চান নির্বাচনের আনুষ্ঠানিকতা। সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায় নর্মালি 30 থেকে 35 দিনের মধ্যেই ইলেকশন হয়ে যায়। 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। সো উইচ ইজ at least 2-3 weeks before আমাদের ডেডলাইন। হুট করেই গুঞ্জন ওঠে সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তামিম ইকবাল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন সভাপতি খোদ নিজেই। ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করিনি। ডে 1-এ আমি বলেছি যে আমি ইলেকশন করব। বিগত সব ইলেকশনে স্পেশালি জেলা বিভাগ থেকে যারা আসেন এটা বাধ্যতামূলক করাটা আমরা ঠিক মনে করি না। আমি মনে করি না কনস্টিটিউশনালি এটা রাইটও, যেটা হলো যে অ্যাডহক কমিটি করে দিব, এটার থেকেই নিতে হবে। যখন ইচ্ছা আপনি ওখান থেকে একজনকে বের করে দিবেন আপনার সাপোর্টের জন্য, যখন ইচ্ছা আপনি ঢুকাই দিবেন। এসব নিয়ে কিন্তু আমরা বিগত অনেক কিছু ইস্যু নিয়ে অনেক কিছু বলেছি। আমি বললাম যে অ্যাডহক কমিটির থেকে যে হয়তো হবে এরকম কোনো কথা নেই, এটা ইট শুড বি ওপেন। আমি এতটুকু আশা করি যে আমাদের আন্ডারে ইনশাল্লাহ আমরা ফেয়ার ইলেকশন করতে পারবো। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রিকেট পাড়ায় সবচেয়ে বড় আলোচনার একটি সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের পোস্টার বয় খ্যাত এই অলরাউন্ডার আর ফিরতে পারবেন কিনা ঘুরে ফিরে সব বোর্ডেই এসেছে সেই প্রশ্ন। সতীর্থ তামিমও সবার সুরেই বললেন আইনগত বাধা পেরোতে পারলে ক্রিকেটীয় দিকে পাশে থাকবে তার বোর্ড। আমরা লাস্ট 1-1.5-2 বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই আমাদের, যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আমরা এই প্রশ্নটা করেন আমাদের 3 জন ক্রিকেটার, 3 জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। লফুলি যে জিনিসগুলো আছে আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হব। আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি উইল অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসেন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে বিসিবির 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে বিসিবির অ্যাডহক কমিটি অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ 7 আইনজীবী এই রিট দায়ের করেন। রিটে বলা হয় গত 6 অক্টোবর বিসিবির কার্যনির্বাহী কমিটি সুষ্ঠু ও
অবাধ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে এবং নির্ধারিত মেয়াদে বিধি মোতাবেক দায়িত্ব পালন করছিল। কিন্তু গত 7 এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018 এর 21 ধারা প্রয়োগ করে নির্বাচিত কমিটি বিলুপ্ত করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেন। রিটে আরও বলা হয়, নির্বাচিত কমিটির মেয়াদ অবসান না হওয়া সত্ত্বেও অ্যাডহক কমিটি গঠন গণতান্ত্রিক প্রক্রিয়া ও ক্রীড়া সংস্থার স্বায়ত্ত শাসনকে ক্ষুণ্ণ করে এবং সংবিধানের মৌলিক অধিকার ও নীতির সাথে সাংঘর্ষিক। আমরা যে কারণে চ্যালেঞ্জ করেছি যে জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018 যে সেকশন অনুযায়ী এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেখানে অ্যাডহক কমিটি গঠন করার ক্ষেত্রে 2টা প্রভিশন বলা আছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন বা নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ার কারণে কোনো অ্যাডহক নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া যাবে না। শুধু 2টা কারণে এই কমিটি ভেঙে দেওয়া যাবে, সেখানে স্পষ্ট উল্লেখ আছে, সেটাকে আমরা মেনশন করেছি। সেই মেনশন করে আমরা রিটটা দাখিল করেছি। আর সেইখানে আমরা বলেছি যে এটি একটি ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেশন করা হয়েছে। মাঠের ক্রিকেটে ফেরা যাক। নিজ দল পেশোয়ার জালমির হয়ে ফাইনাল খেলতে বৃহস্পতিবার দুপুরে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন নাহিদ। ফাইনাল শেষে দেশে ফিরবেন এই ফাস্ট বোলার। প্রথম দফায় 4 ম্যাচে 7 উইকেট নিয়ে এপ্রিলের 14 তারিখ পিএসএল খেলে দেশে ফিরেছিলেন নাহিদ রানা। পরে সিদ্ধান্ত হয়েছিল পাকিস্তান সুপার লিগের বাকি অংশের জন্য আর এনওসি দেবে না বিসিবি। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজের প্রস্তুতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট বোর্ড। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-20 সিরিজে বিশ্রামও দেওয়া হয়েছিল। তবে পেশোয়ার জালমি ফাইনালে ওঠায় তরুণ এই পেসারকে আবারও পিএসএল ফাইনাল খেলার জন্য এনওসি দিয়েছে বিসিবি। সেই উদ্দেশ্যেই দেশ ছেড়েছেন বাংলাদেশ এক্সপ্রেস। জানাবো বাংলাদেশ শ্রীলঙ্কা নারী টি-20 সিরিজের খবর। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 21 রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা। লঙ্কানদের দেয়া 155 রানের টার্গেটে 133 রানে থামে টাইগ্রেসরা। 65 ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া এদিন সালমা খাতুনের সেই রেকর্ড নিজের করে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তার রেকর্ড ম্যাচে সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 22 রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। 9 রান করা হাসিনি পেরেরাকে আউট করেন ফারিহা তৃষ্ণা। অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাট থেকে আসে 42 রান, 27 রান করে আউট হন দুলানি। শেষ দিকে ইনিংস সর্বোচ্চ 49 রান করে সাজঘরে ফেরেন হর্ষিতা। 154 রানে থামে লঙ্কানদের ইনিংস। জবাবে উদ্বোধনী জুটিতে 46 রান যোগ করেন 2 টাইগ্রেস ওপেনার দিলারা ও জুয়াইরিয়া। 23 রান করে দিলারা ও 29 রান করে ফেরেন জুয়াইরিয়া। জোড়া রান আউটের শিকার নিগার ও শোভানা। 12 রান করে আউট হন স্বর্ণা আক্তার। সর্বোচ্চ 44 রান করে অপরাজিত থাকলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি শারমিন আক্তার। 21 রানের পরাজয়ে সিরিজ হাতছাড়া টাইগ্রেসদের। ফিফা কংগ্রেসে যোগ দিতে কানাডায় ঢুকতে পারেননি ইরানের কর্মকর্তারা। ইরানি গণমাধ্যমের দাবি, ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ সহ আরও 2 কর্মকর্তা কানাডার অভিবাসন কর্মকর্তাদের অপমানজনক আচরণের কারণে দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে আয়োজিত হচ্ছে 76তম ফিফা কংগ্রেস। বিশ্বকাপ শুরুর মাত্র 1.5 মাস আগের এই মহাগুরুত্বপূর্ণ বৈঠকের অন্যতম বড় এজেন্ডা ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া না নেওয়া এবং রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। তবে ইরানের অনুপস্থিতি ইতিমধ্যেই বৈঠকের উপর প্রভাব ফেলতে শুরু করেছে। ফিফা সভাপতি ইনফান্তিনো তাই বাড়তি চাপের মধ্যেই বৈঠকে বসতে যাচ্ছেন। বিশ্বকাপের টিকিটের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। লাল কার্ড ও প্রতিপক্ষকে ঘুষি মারায় 13 ম্যাচ নিষিদ্ধ হয়েছেন স্পেনের দ্বিতীয় বিভাগের দল রিয়াল জারগোজার আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। গত রোববার স্পেনের দ্বিতীয় বিভাগে মুখোমুখি হয়েছিল রিয়াল জারগোজা ও হুয়েস্কা। আরাগোনেস ডার্বিতে 2 দলের লড়াইয়ের শেষ দিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদাকে লাল কার্ড দেখানোর পর তিনি ক্ষোভ ঝাড়েন প্রতিপক্ষ হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোর ওপর। লাল কার্ডের জন্য 1 ম্যাচ এবং প্রতিপক্ষ ফুটবলারকে ঘুষি মারায় 12 ম্যাচ, সব মিলিয়ে 13 ম্যাচ নিষিদ্ধের মতো বড় শাস্তির মুখে পড়েছেন তিনি। ম্যাচ শেষেই নিজের কৃতকর্মের জন্য অনুশোচনার কথা জানান আন্দ্রাদা। ব্রিটেনের বিস্ময় বালক ফ্রেডি কেলি মাত্র 7 বছর বয়সেই দেশটির সর্বকনিষ্ঠ গলফার হিসেবে হোল ইন ওয়ান করার রেকর্ড গড়েছে এই বালক। লক্ষ্য যদি ঠিক থাকে, সেখানে বয়স যে নিছকই একটি সংখ্যা তা আবারও প্রমাণ করল ব্রিটেনের এই খুদে গলফার। ছেলের এমন সাফল্যে উচ্ছ্বসিত তার বাবা। 3 বছর থেকে শুরু হয়েছে যে স্বপ্নের যাত্রা, সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই হাঁটছে ফ্রেডি। সাফল্য মানে না কোনো বয়সের সীমানা। প্রতিভা যখন পরিশ্রমের সাথে মিশে যায় তখন জন্ম নেয় ইতিহাস। আর সেই ইতিহাসের নাম 7 বছর বয়সী ফ্রেডি ক্যালো। এই বয়সে যেখানে অন্য শিশুরা খেলনা নিয়ে ব্যস্ত, সেখানে ফ্রেডি লড়ছে 70 গজ দূরের এক লক্ষ্য ভেদে। ক্যারাস গ্রিন গলফ কোর্সে সেদিন যা ঘটেছিল তাকে অলৌকিক বললেও কম হবে।
ব্রিটেনের সর্বকনিষ্ঠ গলফার হিসেবে ভেরিফাইড হোল ইন ওয়ান করার রেকর্ড এখন এই খুদে লড়াকুর দখলে, যে কৃতিত্ব গড়তে অনেক পেশাদার গলফারকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। আমরা ওই ফুটেজটা আগে দেখিনি। অফিসিয়াল হোল ইন ওয়ান সংস্থা যখন আমাদের ভিডিওটা দেখালো, আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বলটা গর্তে গড়িয়ে যাওয়ার দৃশ্যটা ছিল জাদুকরী। শুধু ভাগ্য নয়, নিয়তিও যেন প্রস্তুত ছিল ফ্রেডির এই মুহূর্তটিকে অমর করে রাখতে। একটি কোম্পানি সেদিন সেখানে ভিডিও ট্রায়াল দিচ্ছিল, আর তাতেই ধরা পড়ে যায় ফ্রেডির ইতিহাস করার দৃশ্য। অফিসিয়াল হোল ইন ওয়ান সংস্থাটি ক্লিথেরো গলফ ক্লাবের সাথে যোগাযোগ করে। তারা সেই ভিডিও ফুটেজটি দেখায়। বলটা গড়িয়ে গর্তের ভেতর ঢুকে যাওয়ার দৃশ্যটা সরাসরি দেখা সত্যিই অসাধারণ ছিল। ফ্রেডির জন্যই দারুণ হয়েছে, এটা ওর নিজের অর্জন। তাই এই ফুটেজটা থাকা এবং ভবিষ্যতে বছরের পর বছর ধরে এটি ফিরে দেখার সুযোগ পাওয়াটা ওর জন্য সত্যি চমৎকার এক ব্যাপার। 3 বছর বয়স থেকে যার হাতে গলফ স্টিক, সেই ফ্রেডি এখন স্বপ্নের পথে হাঁটছে। বর্তমানে কোনো হ্যান্ডিক্যাপ স্কোর না থাকলেও তার লক্ষ্য এখন অনেক উঁচুতে। ফ্রেডি আজ শুধু ল্যাঙ্কাশায়ারের নয়, গোটা ব্রিটেনের গর্ব। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।